Hello and welcome back to the video lecture on chemistry of alkenes. Last time আমরা halogenation রিঅ্যাকশনটা ডিসকাস করছিলাম, ব্রোমিনেশন, ক্লোরিনেশন এইসব রিঅ্যাকশন ডিসকাস করছিলাম, তার মেকানিজম, স্টিরিও সিলেক্টিভিটি, স্টিরিও স্পেসিফিসিটি ইত্যাদি আলোচনা করা হয়েছে। Now we are talking about the rate of the reaction by varying the alkene structure as well as the halogens. হ্যালোজেনদের মধ্যে আমরা এর আগের দিনও বলেছি যে ফ্লোরিন ইজ এক্সিডিংলি রিঅ্যাক্টিভ, extremely reactive, and therefore very difficult to do the reaction with fluorine because itself fluorine is very difficult to handle. Operationally it is a hazard, therefore ফ্লুরিন দিয়ে জেনারেলি রিয়াকশন করা হয় না, কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে ফ্লুরিনের রিয়াকশন রেট সবচেয়ে বেশি। তারপরে আসে ক্লোরিন, তারপরে আসে ব্রোমিন। These reactions are happen at the manageable rate. These reactions are also thermodynamically favorable, and uh, they are regularly done in organic chemistry laboratory, particularly bromination reactions. Iodine, on the other hand, is very unreactive, and in fact the reaction is thermodynamically unfavorable. If you think of a equilibrium between the alkene and iodine and the vicinal diiodo compound, যেখানে 1 আর 2 নম্বর কার্বনে দুটো পাশাপাশি দুটো আয়োডিন ঢুকেছে, anti-addition, the so-called iodonium ion exodia, then the equilibrium will actually favor the starting material, that is the alkene and the iodine. That is because you are breaking off the carbon-carbon double bond and the iodine-iodine single bond here at the expense of the formation of the carbon-iodine bonds, two carbon-iodine sigma bonds. But carbon এবং আয়োডিনের মধ্যে অরবিটাল সাইজ মিসম্যাচ সবচেয়ে বেশি। কার্বনের অরবিটাল খুব ছোট, আয়োডিনের অরবিটাল খুব বড়, এবং তার ফলে carbon-iodine bond is very weak, and therefore this reaction is enthalpically unfavorable. You are making weaker bonds at the expense of comparatively stronger bonds, so this reaction does not take place. And therefore ডাইআয়োডো, ভিসিনাল ডাইআয়োডো কম্পাউন্ডকে এইভাবে তৈরি করা যায় না, এবং ওখানে যে আয়োডিনিয়াম আয়ন তৈরি হয় সেই আয়োডিনিয়াম আয়নকে অন্য নিউক্লিওফাইল দিয়ে ক্যাপচার করিয়ে অন্য সমস্ত রিয়াকশন করা হয়। সেটার একটা দুটো এক্সাম্পল আমরা পরে দেখব, কিন্তু এই আয়োডিনেশন রিয়াকশন ইজ আনফেভারেবল ফর অ্যালকিনস। এটা আমরা আগে যেটা দেখেছি এইচবিআর এর রিয়াকশনের ক্ষেত্রে, এখানেও তাই, যে more substituted alkenes are more reactive. Although more substituted alkenes are thermodynamically more stable, but more substituted alkenes are more reactive also in bromine addition. সেখানে বেশ কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। এই সিরিজটাতে আমরা দেখতে পাচ্ছি যে যত সাবস্টিটিউশন প্যাটার্ন বাড়ছে তত রেট অফ দ্য হ্যালোজিনেশন ইনক্রিজ করছে। অ্যান্ড এর এক্সপ্লেনেশন হিসেবে আমরা একটা জিনিস বলতে পারি, দুভাবে এর এক্সপ্লেনেশন দেওয়া যায়। একটা এক্সপ্লেনেশন দেওয়া যায় যে প্রথমত থার্মোডাইনামিক স্টেবিলিটির সাথে রিঅ্যাক্টিভিটির কোনো সম্পর্ক নেই, অতএব এটা নিয়ে এত উই ডোন্ট নিড টু প্যানিক যে এগুলো স্টেবিলাইজড হচ্ছে বলে এটা লেস রিঅ্যাক্টিভ হওয়ার কথা। আমরা এর আগেও ডিসকাস করেছি যে দ্যাট ইজ নট অলওয়েজ ট্রু। থার্মোডাইনামিক স্টেবিলিটি ডাজ নট অলওয়েজ কোরিলেট 1:1 উইথ রিঅ্যাক্টিভিটি। অ্যান্ড এক্সপ্লেনেশন হিসেবে বা রেশনাল হিসেবে দুভাবে অ্যাপ্রোচ করা যায়। একটা অ্যাপ্রোচ হচ্ছে যে ইলেকট্রন রিলিজিং গ্রুপ, অ্যালকিল গ্রুপ, যত তুমি কার্বন কার্বন ডাবল বন্ডে লোড করবে তত ওর নিউক্লিওফিলিসিটি বাড়বে। এবার আমরা যখন এই মেকানিজমটা দেখেছিলাম তখন আমরা এটা দেখেছি যে এই অ্যালকিনটা ইজ বেসিক্যালি ফাংশনিং অ্যাজ এ নিউক্লিওফাইল অ্যান্ড দিস halogen is functioning as an electrophile. So the initial transfer of electron pair is from the HOMO of this alkene to the LUMO of this halogen. HOMO means pi, LUMO means sigma star of the X2 molecule. তো এর হোমো এনার্জি যত বাড়বে অ্যালকিনের, তত এর নিউক্লিওফিলিসিটি বাড়বে এবং এই রিয়াকশনটা তত ফাস্টার হবে। এবং সেই জন্যই তুমি যদি অ্যালকিনের ওপরে ক্রমাগত ইলেকট্রন ডোনেটিং গ্রুপ চাপাতে থাকো তাহলে তার রিঅ্যাক্টিভিটি বাড়বে, কারণ তার হোমো এনার্জি বাড়বে। That's one way of looking at it. And if that is true, then putting electron withdrawing group onto the carbon-carbon double bond should decrease the rate, as we have seen for the হাইড্রোহ্যালোজেনেশন রিঅ্যাকশন, যে অ্যালকিনের ওপরে যদি CF3 গ্রুপ থাকে তাহলে তার রেট কমে যায়, যদি OMe গ্রুপ থাকে তাহলে তার রেট বেড়ে যায়, এগুলো আমরা দেখেছি। এখানে সেরকম একটা এক্সাম্পল আছে।
ইথিলিন যে রিলেটিভ রেট অফ ব্রোমিন অ্যাডিশন হচ্ছে 1.0, সেইখানটায় যদি তুমি একটা CH2Br গ্রুপ ঢুকিয়ে দাও তাহলে সেখানে কিন্তু রেট অফ দ্য রিয়াকশন ফল করে যাচ্ছে, কারণ এখানটায় যদি CH3 থাকতো তাহলে তার প্লাস আই এফেক্ট থাকতো, কিন্তু ব্রোমিন যেহেতু ইলেকট্রোনেগেটিভ তাই CH2Br is in fact inductively electron withdrawing, minus I effect show করে. As a result, the HOMO energy is lower compared to that of the ethylene, and therefore the rate of the bromine addition has decreased. Similarly, if you directly attach the bromine atom with the carbon-carbon double bond, bromine being electronegative draws away the electron density, but at the same time bromine has lone pairs, তাই এখানে একটা কনজুগেশন বা প্লাস আর এফেক্টও দেখতে পাওয়ার কথা, বাট দ্যাট উড বি লাইক স্মলার, তার কারণ ব্রোমিনের সাথে কার্বনের অরবিটাল সাইজ মিসম্যাচ হয়, তার ফলে এর মাইনাস আই এফেক্টটা যথেষ্ট স্ট্রং, প্লাস আর এফেক্টটা অতটা স্ট্রং নয়, ওকে ওভারকাম করতে পারে না। অ্যাজ এ রেজাল্ট অফ দ্য রেট অফ দ্য ব্রোমিন এডিশন ইজ ভেরি ভেরি লো কম্পেয়ার টু দ্যাট অফ ইথিলিন। কাজেই এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিলে যে রেট অফ দ্য রিয়াকশন ফল করবে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। আরেকটা অল্টারনেটিভ এক্সপ্লেনেশন হচ্ছে যে এই যে সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নটা তৈরি হয়, এই সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নের ইউ ক্যান থিঙ্ক অফ ইট অ্যাজ আ রেজোনেন্স হাইব্রিড অফ 3 ডিফারেন্ট ক্যানোনিক্যালস। আমরা এই জিনিসটাকে বলছি, কিন্তু এর বাইরেও এর দুটো মাইনর কন্ট্রিবিউটিং ফর্ম থাকতে পারে যেখানে কার্বনের ওপরে পজিটিভ চার্জগুলোকে প্লেস করা হয় ইনস্টেড অফ ব্রোমিন। Although minor contributors, they because এখানে কার্বনের অক্টেট ফিল্ড আপ নেই, কিন্তু এখানে সবকটার অক্টেট ফিল্ড আপ আছে, আমি লোন পেয়ার্স গুলো আঁকিনি। তো although minor contributors, এখানে কার্বনের উপরে কিছুটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি কিন্তু থাকবে, and as a result if you have R groups on these carbons, the bromonium ion is significantly and substantially more stable compared to the situation যদি এখানে H থাকে, অর্থাৎ তোমার এই অ্যালকিনটা যদি লেস সাবস্টিটিউটেড হয়। এইসব জায়গায় যদি হাইড্রোজেন থাকে তাহলে সেই হ্যালোনিয়াম আয়ন বা ব্রোমোনিয়াম আয়নগুলো রিলেটিভলি লেস স্টেবল হবে। তার ফলে বুঝতেই পারছো যে এই জায়গাটা যদি ইথিলিন থাকতো তাহলে ব্রোমোনিয়াম আয়ন লেস স্টেবল হতো, এই জায়গাটা যদি 4খানা মিথাইল থাকে অর্থাৎ 2,3 ডাইমিথাইল বিউটিন থাকে তাহলে সেটা অনেক বেশি স্টেবল হবে, এবং সেই ব্রোমোনিয়াম আয়ন যদি স্টেবল হয়, ব্রোমোনিয়াম আয়ন ফর্মেশনটাই হচ্ছে রেডিটারমিনিং স্টেপ, আর রেডিটারমিনিং স্টেপের যে ট্রানজিশন স্টেট সেটা ব্রোমোনিয়াম আয়নকে মিমিক করবে। অ্যাজ এ রেজাল্ট ট্রানজিশন স্টেটও উইল বি মোর স্টেবল থ্যামাস পস্টুলেট অনুযায়ী, and the rate of the reaction will be faster because the activation energy for the more substituted alkene, for the halon bromonium ion formation for the more substituted alkene will be lower compared to the situation যেখানে আমাদের less substituted alkene আছে। There is no issue of reduced selectivity because even if you take the unsymmetrical alkenes like R, C, R double bonded CH2, this end being the more substituted, this end being the less substituted, এখানে দুটো জায়গাতেই ব্রোমিন ঢুকবে, বাট রিজনেবলি স্পিকিং যেমন আমরা অক্সোমার্টোনিয়াম আমাদের অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশনের ক্ষেত্রে দেখেছি, ব্রোমোনিয়াম আয়নটা আনসিমেট্রিক্যাল হওয়া উচিত এখানে, এবং এই কার্বনটা যেটা নাকি মোর সাবস্টিটিউটেড তার উপরে সিগনিফিক্যান্টলি মোর পজিটিভ চার্জ থাকা উচিত কম্পেয়ার টু এই কার্বন যেটা লেস সাবস্টিটিউটেড, অ্যান্ড দেয়ারফর ইজ লেস এবল টু হ্যান্ডেল দ্য পজিটিভ চার্জ। বাট ইভেনচুয়ালি এইটা তুমি কোনো ম্যানিফেস্টেশন দেখতে পাবে না, তার কারণ এখানেও যে নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে সেটা হচ্ছে ব্রোমাইড। ফলে কোন ব্রোমিনটা, ব্রোমোনিয়াম আয়নের ব্রোমিনটা কোন কার্বনে গেছে সেটা কিন্তু আমাদের পক্ষে এখানে বোঝা সম্ভব নয়। দ্যাট ইজ বিকজ বোথ এন্ডস আর গেটিং অ্যাটাচ টু আ ব্রোমিন ইচ। However, if you change the nucleophile, then the radioselectivity will become important. Because the cyclic bromonium ion is electrophilic in nature, লিথিয়ামে যদি ব্রোমাইড আয়ন ছাড়া অন্য কোনো নিউক্লিওফাইলকে তুমি ছেড়ে রেখে দাও, then that nucleophile can capture the cyclic bromonium ion leading to the formation of different products. Say for example, if we do the bromination reaction instead of CCl4, if we do the reaction in case with water, এই ব্রোমিন CCl4 ব্রোমিন ওয়াটার এইগুলো দিয়ে যে রিয়াকশনটা করে সেটা হচ্ছে এগুলো অ্যালকিনের প্রেজেন্স বা আনস্যাচুরেশনের প্রেজেন্স ধরতে ইউজ করা হয়, কারণ ব্রোমিন CCl4 ইজ রেড ইন কালার। কার্বন কার্বন ডাবল বন্ডের সঙ্গে যখন এই ব্রোমিন CCl4 এর রিয়াকশন হবে তখন যে 1,2 ডাইব্রোমো কম্পাউন্ডটা তৈরি হবে স্পিওস্পেসিফিক অ্যান্টি অ্যাডিশনের মাধ্যমে, সেখানে ব্রোমিনের রেড কালারটা কিন্তু ডিসচার্জ করে যাবে। এই জায়গাটাতে এটাকে একটা কোয়ালিটেটিভ টেস্ট হিসেবে ব্যবহার করা হতো, আগে এটা সিলেবাসেও ছিল, এই মুহূর্তে ওটা সিলেবাসে নেই।
এই সমস্ত টেস্ট এখন করে দেখতে হয় না, বাট ইট ইজ ওয়ান ওয়ে অফ লুকিং অ্যাট দ্য molecule if it contains an unsaturation or not. Similarly, bromine water দিয়েও রিয়াকশন করা হতো। তো ব্রোমিন ওয়াটার দিয়ে রিয়াকশন করলে যেটা হবে সেটা হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ডে ব্রোমিনেশন তো হবেই, অ্যাট দ্য সেম টাইম ইউ গেট সামথিং হুইচ ইজ নোন অ্যাজ দ্য ব্রোমোহাইড্রেট, যেখানে একটা এন্ডে ব্রোমিন ঢুকলে ডাবল বন্ডে আরেকটা এন্ডে একটা OH ঢুকেছে। Obviously, it is the cyclic bromonium ion which is suffering a nucleophilic attack from water, and eventually the resulting molecule is losing a proton to give you something which is known as the bromohydrate. It is again a stereospecific anti-addition. This time, if the cyclic bromonium ion is unsymmetrical, there is a question of regioselectivity. The water এর OH টা কোথায় যাবে আর ব্রোমিনের Br টা কোথায় যাবে। তো এটা Markovnikov regioselectivity ফলো করে। And if you take molecules like isobutylene, you see that the water has attacked the more substituted end, and eventually the OH is at the more substituted end. The explanation is very simple. More substituted end is significant positive charge থাকবে, so the nucleophilic attack of water will be guided there, so the OH will eventually end up at the more substituted carbon. That is because the mercurinium ion is unsymmetrical, and the more substituted carbon shares the more positive charge compared to the less substituted carbon. Another example, if you do the reaction with interhalogen compound, iodine monochloride, that means it has one iodine atom attached to one chlorine atom. Iodine being the more positive of the two, it is the iodonium which is formed in the reaction medium. তার কারণ মনে করে দেখো এখানে সেই হ্যালোজেনটার হ্যালোজেন মলিকিউলটা সেই এন্ডের সাথেই অ্যালকিন রিয়াকশন করে যেটা ইলেকট্রোফিলিক ইন নেচার। যখন ব্রোমিনের সাথে রিয়াকশন করছে তখন ওই পাই ইলেকট্রনের কাছাকাছি যে ব্রোমিন অ্যাটমটা থাকে সেটা ডেল প্লাস হয়ে যায় এবং তার সাথে অ্যালকিন রিয়াকশন করে। এখানে ICl এ অলরেডি ইউ হ্যাভ ইনবিল্ট পোলার নেচার, যেখানে I এর মাথায় ডেল প্লাস এবং Cl এর মাথায় ডেল মাইনাস আছে, সো অটোমেটিক্যালি iodonium will be forming, and if iodonium is forming, then this carbon has a greater positive charge compared to that carbon because this is the more substituted carbon, methyl আছে এখানে। So chloride should attack here, and if chloride attacks here, then the chlorine molecule should end up preferentially at the more substituted carbon, and I should get this at the major product, which is actually the observation 30:70, এইটা major product। The alternative product is this one, যেখানে iodonium তৈরি হওয়ার পরে chloride এখানে অ্যাটাক করেছে, but this carbon shares a little bit of less positive charge. As a result, this is only the minor product. If you have some nucleophile already present inside the molecule, then that nucleophile, like neighboring group participation or NGP, that nucleophile can also act to quench the cyclic bromonium ion. For example, আমরা এখানে একটা unsaturated compound নিয়েছি যার remote center এ একটা OH আছে, এবং OH can act as a nucleophile, as you can see water has acted as a nucleophile. So এখানে যখন তুমি bromine দিয়েছো, you have a cyclic ether formation via bromonium ion, যে bromonium ionটা unsymmetrical, and that being unsymmetrical, the more substituted end has a greater amount of positive charge compared to the less substituted end. This OH closes the ring in the unsymmetrical bromonium ion and forms a relatively stable six-membered ring which loses a proton to give you the ultimately the product that you observe. So obviously এখানে আমরা খুব cleverly একটা bromonium ion তৈরি করে সেটাকে intramolecularly ট্র্যাপ করেছি। এরপর যেটা আছে সেটা হচ্ছে ওই আয়োডিন দিয়ে একটা রিয়াকশন, যেটা আমরা বলেছিলাম যে আয়োডিন নিজে দুটো আয়োডিন অ্যাড হয় না, কিন্তু সাইক্লিক আয়োডিনিয়ামকে কোয়েঞ্চ করা যায়, ইন্ট্রামলিকুলারলি কোয়েঞ্চ করা যায়, এবং সেটা যদি একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপকে নিউক্লিওফাইল হিসেবে কাজে লাগানো যায় তাহলে দেন ইট ইজ কল্ড iodolactonization because the product is a lactone which also carries a iodine. তো সেই iodolactonization জিনিসটা কিরম ভাবে হয়, যেমন এখানটায় আমরা একটা নিয়েছি একটা unsaturated carboxylic acid, but the unsaturation is not conjugated with the carboxyl double bond of the CO2H. When you do this reaction in presence of iodine and sodium bicarbonate in aqueous medium, first of all, the sodium bicarbonate takes away the acidic proton, this hydrogen of the carboxylic acid, and makes it a salt. Itself becomes H2CO3, যেটা ultimately water এবং কার্বন ডাই অক্সাইডে ডিকম্পোজ করে, এবং সেই জন্য কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে
অ্যাকুয়াস সোডিয়াম বাইকার্বনেট দিলে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইডের এফারভেসেন্স বেরোতে দেখা যায়। তো এনিওয়ে, কার্বক্সিলেট অ্যাসিড সল্ট তৈরি হলো। Then the carbon-carbon double bond takes up the iodine molecule and undergoes the electrophilic addition to afford a iodonium ion. This iodonium ion cannot be captured by the second iodide because of reasons already stated. However, you have a relatively able nucleophile present in the molecule itself, that is the carboxylate. এবং এই কার্বক্সিলিক অ্যাসিডকে মোর নিউক্লিওফিলিক করে তোলার জন্যই কিন্তু এই ডিপ্রোটনেশনটা করা হয়েছে, আদারওয়াইজ এই রিঅ্যাকশনটা প্রবাবলি হবে না। তো কার্বক্সিলেটের মাথায় যেহেতু নেগেটিভ চার্জ আছে, তো ইট ইজ আ মোর পাওয়ারফুল নিউক্লিওফাইল দ্যান carboxylic acid. Although it is also resonance stabilized, it can close down a ring to form a lactone, and when it forms a lactone, it attacks preferentially the more substituted carbon of the unsymmetrical iodonium ion, and that is because the more substituted end has a greater amount of positive charge, which we have already discussed. তো এই হচ্ছে তোমার আয়োডোল্যাক্টোনাইজেশনের একটা এক্সাম্পল। It is a powerful technique used many times in many complex synthesis of uh, natural products or any other molecules of interest. এবং অবভিয়াসলি এই প্রত্যেকটা রিয়াকশন, যেমন তুমি এই রিয়াকশনটা বলছো, এই রিয়াকশনটা বলছো, এগুলো সবই কিন্তু অ্যান্টি অ্যাডিশন। আমরা এখানে স্টিরিওকেমিস্ট্রিটা ওইরকম ভাবে না দেখালেও এগুলো সবই অ্যান্টি অ্যাডিশন, বিকজ আয়োডোনিয়াম আয়নকে যখন অ্যাটাক করবে তখন সিআই বন্ডের ব্যাক সাইড থেকে অ্যাটাক করতে হবে। হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ হ্যালোহাইড্রিনস? ইউটিলিটি বলতে হ্যালোহাইড্রিনদের দিয়ে আমরা ইপক্সাইডস বানাতে পারি, হুইচ আর useful synthetic intermediates. If you treat a halohydrin with a hydroxide, then this alcohol group of halohydrin gets deprotonated due to the presence of this halogen. This hydrogen is ever so slightly more acidic compared to normal alcohols. So এখানে এটা deprotonated হবে। Deprotonated হওয়ার পর you see you have an intermediate where on one carbon you have a leaving group, on the other carbon you have a powerful nucleophile alkoxide, and three-membered ring formation is kinetically very fast, although thermodynamically not very favorable because of the ring strain associated. But you don't sacrifice that much of rotational entropy, and the orientation of the nucleophile and the leaving group is very favorable, কারণ অ্যান্টি অ্যাটাক হতেই পারে, SN2 রিয়াকশন, SN2 কথাটা ঠিক নয় বলা, ইন্ট্রামলিকুলার নিউক্লিওফিলিক ডিসপ্লেসমেন্ট হতেই পারে, এবং সেই জন্য এটা ভেরি ফাস্ট এটা রিং ক্লোজ করে এবং নিউক্লিয়েটার ইপক্সাইড। হ্যালোহাইড্রিন প্রিপারেশন তাহলে কি করে করবো? বিকজ ইউ ক্যান প্রিপেয়ার ইপক্সাইডস, ভ্যালুয়েবল সিনথেটিক ইন্টারমিডিয়েটস লাইক ইপক্সাইডস ফ্রম হ্যালোহাইড্রিন, ইট হ্যাজ বিকাম নেসেসারি টু ডিভাইস টেকনিক্স যেখানে আমরা হ্যালোহাইড্রিনকে তৈরি করতে পারি অ্যাট দ্য এক্সপেন্স অফ ডাইব্রোমো অর ডাইক্লোরো কম্পাউন্ডস। কারণ আমরা যখন হ্যালোহাইড্রিন প্রথম দেখেছিলাম তখন আমরা দেখেছিলাম ব্রোমিন ওয়াটার দিয়ে ট্রিট করে ব্রোমোহাইড্রিন তৈরি হয়, কিন্তু তার সাথে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ভিসিনাল ডাইব্রোমাইডও তৈরি হয়। Obviously, in this case, you get a racemic thing for the vicinal dibromide, and also the bromohydrin is also racemic. But I don't want this. I want this to be forming almost exclusively or at a amount which is very very large. Major product হিসেবে যাতে এটা তৈরি হয়। মিডিয়ামে যদি ব্রোমাইড আয়ন রেখে দাও তাহলে দ্যাট ক্রিয়েটস এ প্রবলেম। সো এই জন্য আমরা যেটা করতে পারি, একটা হচ্ছে যে ব্রোমাইড আয়নকে মিডিয়াম থেকে টেনে বার করে নেব, যেটা হ্যালাইটকে খেয়ে নেবে এবং তারপরে যে নিউক্লিওফিলিসিটি থাকবে না। এবং এখানে করেছে ব্রোমিন দিয়েছে, তার সাথে দিয়েছে সিলভার অ্যাসিটেট, এবং এখানে দিয়েছে অ্যাসিটিক অ্যাসিড ইন ওয়াটার। অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটেট এগুলো সবই রিলেটিভলি লেস পাওয়ারফুল নিউক্লিওফাইল কম্পেয়ার টু ওয়াটার, সো ওয়াটার উইল বি দ্য মেজর নিউক্লিওফাইল হিয়ার। Competing nucleophile bromide will be taken away from the reaction medium by formation of silver bromide, which will form a precipitate and separate out from the reaction medium. So এই জায়গাতে যখন ওয়াটার অ্যাটাক করবে তাহলে আমরা সরাসরি পেতে পারি, সরাসরি আমরা এখানটায় ব্রোমোহাইড্রিন পেতে পারি। যদি ওয়াটার ইন এনি কেস অ্যাটাক না করে তাহলে আমরা এই জায়গাটাতে অ্যাসিটেট পেতে পারি, যেখানে অ্যাসিটেটটা নিউক্লিওফিলিক অ্যাটাক করে এই ধরনের একটা ইন্টারমিডিয়েট তৈরি করে। Now this is not bromohydrin obviously, but how can I get a bromohydrin from that? The bromohydrin will be generated from this by hydrolyzing this CO ester linkage in acidic medium so that I get this one. আমরা এটা বেসিক মিডিয়ামে করতে পারবো না, কারণ বেসিক মিডিয়ামে যদি করি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে রিং ক্লোজ করে বেরিয়ে যাবে। আমরা এটাকে অ্যাসিডিক মিডিয়ামে করবো,
যার ফলে এই জায়গাটাতে এস্টার হাইড্রোলিসিস হয়ে আমাদের ব্রোমোহাইড্রেট পাবো। আর যদি ওয়াটার নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করে তাহলে তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। এখন অ্যাসিটেট being present in the reaction medium, it can very well attack as a nucleophile, or water can act as a nucleophile. Even if acetate acts as a nucleophile, we will eventually after hydrolysis get the bromohydrate. এটা একটা পয়েন্ট যেখানে তুমি হ্যালাইডকে মিডিয়াম থেকে ডিরেক্টলি বের করে দিতে পারো। আর আরেকটা পয়েন্ট হচ্ছে তুমি একটা এক্স প্লাস অর্থাৎ ইলেকট্রোফিলিক হ্যালোজেন ইউজ করো, কিন্তু সেখানে এক্স মাইনাসের কোনো গল্পই রেখো না, এবং তার জন্য তোমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা সোর্স অফ এক্স প্লাস, সেটা লাগবে। সোর্স অফ এক্স প্লাস হিসেবে তুমি ইউজ করতে পারো এন ব্রোমো সাকসিনিমাইড। This is a molecule where you have a nitrogen-bromine bond. Nitrogen being more electronegative is del minus, bromine is del plus. But as you can see, there is no Br minus present in the bond. এখান থেকে কোনো Br minus বেরোবে না, এখান থেকে যা বেরোবে সেটা হচ্ছে Br plus। এবং এই রিয়াকশনটা করা হয় অ্যাকুয়াস মিডিয়াম। তো এনবিএস প্রথমে এই ঠিক যেরকম এইখানটায় আরেকটা ব্রোমিন থাকলে যেরকম সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন তৈরি হতো, সেখানে লিভিং গ্রুপ হিসেবে Br মাইনাস অ্যাক্ট করতো, এখানে একটা সাকসিনিমাইডের এই পোর্শনটা উইল অ্যাক্ট অ্যাজ আ লিভিং গ্রুপ, and that being resonance stabilized has very little nucleophilicity, or nucleophilicity ভীষণ কম, because নাইট্রোজেনের ওপরে যে নেগেটিভ চার্জ আছে that is delocalized by the two carbonyls on the left and the right। তাহলে এর ফলে এর নিউক্লিওফিলিসিটি কম্প্রোমাইজড হয়ে গেছে। এর নিউক্লিওফিলিসিটি যদি মানে অনেক নেমে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে ও নিজে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে না প্রোগ্রাম। and you also have the cyclic bromonium ion in the reaction medium, and water is being present, therefore it is capturing the cyclic bromonium ion and giving rise to the bromohydrate। তো এনবিএস ইন ওয়াটার এটা ইম্পর্টেন্ট, তার কারণ এনবিএস কে যদি আমরা ওয়াটারে ইউজ না করে অন্য কোনো এমন সলভেন্টে ইউজ করি, লাইক CCl4, এমন কোনো সলভেন্টে ইউজ করি যেখানে ওর সলিবিলিটি খুব কম, এনবিএস কিন্তু জলে ফ্রিলি সলভ করলেন ব্রোমোসাকসিনিমাইড, তাহলে কিন্তু এটা অন্য রিয়াকশন হবে। সেখানে কার্বন কার্বন ডাবল বন্ডে আদৌ রিয়াকশন হয় না, অ্যালাইলিক পজিশন অর্থাৎ কার্বন কার্বন ডাবল বন্ডের ঠিক পাশে যে স্যাচুরেটেড কার্বনগুলো থাকে তারও সেখানে একটা ব্রোমিন সাবস্টিটিউশন হয়ে যায় ইনস্টেড অফ ব্রোমিন অ্যাডিশন। দ্যাটস কল অ্যালাইলিক ব্রোমিনেশন। দ্যাট ইজ আ ম্যাটার হুইচ উইল টেক আপ ইন দ্য লেটার পার্ট অফ দ্য কোর্স। বাট এই জায়গাতে এটা সলভেন্টেরটাকে মাথায় রাখাটা ইম্পর্টেন্ট। ওয়াটার ইজ নট অনলি এ সলভেন্ট বাট অলসো আ রিয়াক্ট্যান্ট। বাট এখানে এটা আমাকে ওয়াটারে ইউজ করতেই হবে। আমি যদি এনবিএস এন্ড CCl4 ইউজ করি এই রিয়াকশন হবে না, অন্য জিনিস হয়ে যাবে। সো আমাদের ব্রোমিনেশন রিয়াকশন এবং তার করেসপন্ডিং যে অ্যাসপেক্টসগুলো রিয়াকশন আছে সেগুলো আমরা ডিসকাস করলাম। লেট আস নাও মুভ অন টু a fundamentally different class of reactions। এখনো অবধি আমরা যে রিয়াকশনগুলো দেখেছি কার্বন কার্বন ডাবল বন্ডের ক্ষেত্রে, সেগুলো সবই হচ্ছে স্টেপ ওয়াইজ, অর্থাৎ দুটো স্টেপে হচ্ছে। প্রথমে ইলেকট্রোফাইলটা ঢুকছে, তারপর নিউক্লিওফাইলটা ঢুকছে। যেমন এইচবিআর এডিশনের ক্ষেত্রে H প্লাস ঢুকেছিল, তারপরে Br মাইনাস ঢুকেছে। যখন ব্রেমিন এডিশনের ক্ষেত্রে প্রথমে Br প্লাসটা ঢুকেছে, তারপর Br মাইনাসটা ঢুকেছে। সো উই হ্যাভ ডিস্টিংক্ট ইন্টারমিডিয়েটস, বাট দেয়ার আর a whole separate class of reactions for alkenes যেখানে রিয়াকশনটা কনসার্টেড, অর্থাৎ সিঙ্গেল স্টেপে হয়, উইদাউট দি ইনভলভমেন্ট অফ any kind of intermediates। এই ধরনের কনসার্টেড রিয়াকশনসদের আমরা জেনারেলি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে সিনক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস প্রসেসটা হচ্ছে যেখানে বন্ড ব্রেকিং আর বন্ড ফর্মেশন দে প্রসিড at a same rate, and in the transition state the amount of bond broken and the amount of bond formed is exactly the same। So 50% bond break করেছে, 50% bond তৈরি হয়েছে। আর অ্যাসিনক্রোনাস প্রসেস হচ্ছে যেখানে আইদার বন্ড ব্রেকিং অথবা বন্ড ফর্মিং তারা একটা আরেকটাকে সুপারসিড করে। যদি বন্ড মেকিংকে এক্সিড করে তাহলে ট্রানজিশন স্টেটটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়, কোনো একটা জায়গায় একটা ডেল পজিটিভ চার্জ বা ডেল্টা পজিটিভ চার্জ ডেভেলপ করে। আর যদি উল্টোটা হয়, অর্থাৎ বন্ড ফর্মেশন যদি টু এ গ্রেটার এক্সটেন্ট হয় কম্পেয়ার টু বন্ড ব্রেকিং, তাহলে আমাদের সেই ট্রানজিশন স্টেটে ইলেকট্রন রিচনেস দেখতে পাওয়া যায়, অর্থাৎ কোথাও একটা ডেল মাইনাস চার্জ ডেভেলপ করে, একটা রেজিডুয়াল চার্জ ডেভেলপমেন্ট করে।
তো কনসার্টেড রিয়াকশনসটা বাই নেচার যেহেতু তাদের একটা সিঙ্গেল স্টেপে হয়, দে আর হাইলি স্টিরিওস্পেসিফিক in nature, and because they involve the simultaneous formation and cleavage of bonds, which means that substrate has to react in a specific manner, একটা স্পেসিফিক স্প্যাটিয়াল ওরিয়েন্টেশনের থেকে তবেই রিয়াকশনটা হয়, দ্যাট লিডস টু হাই স্টিরিওস্পেসিফিসিটি। সো ওয়ান পার্টিকুলার ফেস থেকে রিয়াকশনটা হয় এবং জেনারেলি উই গেট দ্য সিন এডিশন প্রোডাক্টস হিয়ার, অ্যাজ উই হ্যাভ সিন ইন দ্য আদার কেসেস আমরা সেখানে অ্যান্টি এডিশন প্রোডাক্ট পাচ্ছিলাম, কিন্তু এই জায়গাটাতে আমরা সিন এডিশন প্রোডাক্ট পাবো। The very first reaction that you will see in this case is hydrogenation of alkene, যেটা আমরা অনেক আগে থেকে পড়ে আসছি in presence of noble metal catalysts such as palladium, platinum, nickel, which are supported on inert substances like barium sulfate or charcoal. Transition metal content only 5%, so that basically is the catalyst. সেই ধরনের রিয়াকশনস আমরা এর আগে দেখেছি। এরকম অসংখ্য জিনিস রয়েছে, যেমন একটা পার্টিকুলার এক্সাম্পল ইজ অ্যাডামস ক্যাটালিস্ট, প্ল্যাটিনাম ডাইঅক্সাইড ইন ওয়াটার। The solvent is generally ethers or ethanol or acetic acid or dichloromethane etc. তো এইখানে আমরা কার্বন কার্বন ডাবল বন্ডের ক্ষেত্রে যখন হাইড্রোজেন অ্যাড করি in presence of such catalyst and solvent, we get stereospecific scene addition, which is obviously a reduction reaction because hydrogen add হচ্ছে, so the oxidation number of these two olefinic carbons are going down. এক্সাম্পল, আমরা এখানটায় একটা অ্যালকিন নিয়েছি যেটা জেড আইসোমার, এবং এখানে হাইড্রোজেন অ্যাড করলে দেখা যাচ্ছে আমরা এখানে যদি সিন অ্যাডিশন করি তাহলে দ্যাট থিং উইল টার্ন আউট টু বি আ মেসো কম্পাউন্ড। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেনিং। যদি আমরা জেড আইসোমারকে চেঞ্জ করে ই আইসোমার নিই তাহলে আমরা হাইড্রোজেন অ্যাড করলে আবার সিন অ্যাডিশন পাচ্ছি এবং সেক্ষেত্রে রেসিমিক মিক্সচার পাওয়া যাচ্ছে। তো অফকোর্স উই আর ফোর্স টু সে বাই ইউপ্যাক ডেফিনেশন যে স্টিরিওস্পেসিফিক রিয়াকশনস আর দোজ যেখানে স্টিরিও আইসোমেরিক্যালি ডিফারেন্ট প্রোডাক্টস গিভ রাইজ টু stereoisomerically different reactants, and therefore this is also a stereospecific reaction. But this reaction is not enantioselective কারণ এই দুটো enantiomeres মধ্যে কোনোটাকে সিলেক্ট করছে না, রেসিমিক মিক্সচার তৈরি হচ্ছে। However, আমরা মেসো কম্পাউন্ড পাচ্ছি না এইটা থেকে, আর জেড আইসোমারটা কখনোই রেসিমিক দিচ্ছে না, কাজে রিয়াকশন is obviously diastereoselective because this one is a diastereoisomer of either this one and vice versa. রিয়াকশনটা কেমোসিলেক্টিভ। কেমোসিলেক্টিভ মানে দুটো বা তিনটা থেকে বেশি ফাংশনাল গ্রুপ যদি থাকে যারা থিওরিটিক্যালি ওই একই রিয়েজেন্টের সঙ্গে রিয়াকশন করতে পারে, তার মধ্যে একটা ফাংশনাল গ্রুপ যদি সিলেক্টিভলি রিয়াক্ট করে তাহলে সেই রিয়াকশনকে বলা হয় কেমোসিলেক্টিভ বা কেমোসিলেক্টিভিটি। তো ফর এক্সাম্পল উই হ্যাভ আ 5-member enone হিয়ার। enone means alpha beta unsaturated ketone, যার it also has at the beta carbon it has a phenyl group. So if you take hydrogen under pressure and under 2-3 atmospheric pressure and 10% palladium charcoal catalyst in presence of ethanol solvent, you see it is only the alpha beta unsaturated carbon carbon double bond that is being reduced, although theoretically carbon oxygen double bond reduced হয়ে এখানে অ্যালকোহল হতে পারতো, এই বেঞ্জিন রিংটা ফুললি রিডিউসড হয়ে গিয়ে এটা সাইক্লোহেক্সাইল গ্রুপ হতে পারতো, এগুলো কোনোটাই হয়নি। সো উই আর ফোর্সড টু সে দ্যাট দিস রিয়াকশন ইজ chemoselective because carbon oxygen double bond being stronger bonds compared to olefinic carbon carbon double bonds, and also the benzene ring has got special stability by aromaticity, therefore these reactions generally do not take place, কেবলমাত্র কার্বন কার্বন ডাবল বন্ডটাই রিডিউসড হয়। এবার এইখানটাতে তুমি এসে একটুখানি হয়ে যাবে যে এটা কনসার্টেড রিয়াকশন বলছে কিন্তু এর মেকানিজম কিন্তু অ্যাকচুয়ালি কনসার্টেড নয়, আউটকামটা অ্যাজ ইফ কনসার্টেড রিয়াকশন কিন্তু এর মেকানিজম কিন্তু কনসার্টেড নয়। আমরা এটা ওভার সিম্পলিফাইড একটা রিপ্রেজেন্টেশন দেখাতে পারি যেখানে এই হাইড্রোজেনটা ডিরেক্টলি একটা 4-centered সাইক্লিক ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে স্টিরিওস্পেসিফিক্যালি অ্যান্টি অ্যাড হচ্ছে, কিন্তু ইনফ্যাক্ট এখানে কোনো ক্যাটালিস্টের রোলই নেই। তাহলে এই জিনিসটা যদি হয় তাহলে ক্যাটালিস্টকে বাদ দিয়ে রিয়াকশনটা হওয়ার কথা, কিন্তু সেটা হয় না, ক্যাটালিস্ট ছাড়া এই রিয়াকশন সম্ভব না। তো সেই ক্যাটালিস্টের রোল এবং ক্যাটালিস্টকে মেকানিজমে ইনভলভ করে কি করে মেকানিজমটা ডেভেলপ করা হয়েছে সেটা একটা ইন্টারেস্টিং স্টোরি। The mechanism came to be known as Horry-Polanyi mechanism by M. Polanyi, who was instrumental in developing the stepwise mechanism, and he proposed যে এই জায়গাটাতে একটা অ্যালকিনের হাফ হাইড্রোজেনেটেড স্টেট এক্সিস্ট করে।
তুমি প্রথমে বলেছিলেন যে এই যে দুটো হাইড্রোজেন মলিকিউলগুলো আছে, এই হাইড্রোজেন মলিকিউলগুলো, এই যে স্টার স্টার জিনিসগুলো দেখানো হচ্ছে, দিস আর দ্য ভ্যাকেন্ট সাইট অন মেটাল সারফেস। তো এরা এর ওপরে অ্যাডজর্ব হবে, হাইড্রোজেনের সিগমা বন্ড ভেঙে যাবে এবং দুটো হাইড্রোজেন এরকম দুটো স্টারের সঙ্গে জুড়ে যাবে, জুড়ে গিয়ে এরকম আমরা দুটো হাইড্রোজেন অ্যাডজর্ব মেটাল সারফেস পাবো। তো এই হাইড্রোজেন অ্যাডজর্ব মেটাল সারফেস যদি পাওয়া যায়, তাহলে এরকম অসংখ্য মেটাল সারফেস আছে, মেটালের ওপরে অ্যাক্টিভ সাইট আছে যেখানে হাইড্রোজেনগুলো জুড়বে। তারপরে যেটা হবে সেটা হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, তারা জুড়বে। কার্বন কার্বন ডাবল বন্ড ভেঙে গিয়ে এই মেটালের সঙ্গে কার্বনের দুটো সিগমা বন্ড তৈরি হবে এবং তারা অ্যাঙ্কার্ড হয়ে থাকবে, অ্যাডজর্ব হয়ে থাকবে। এটা অলিফিনটা আর অলিফিন নেই, কারণ এখানে ডাবল বন্ডটা আর নেই। So that's basically an alkene bound to the metal surface on both ends. But literally you cannot call this an alkene because this does not feature any double bond. Now এরকম একটা অ্যাডজর্বড অ্যালকিন একটা অ্যাডজর্বড হাইড্রোজেনের সঙ্গে অ্যাড হবে এবং হয়ে তৈরি করবে যেটাকে উনি বলেছিলেন হাফ হাইড্রোজেনেটেড স্টেট, which is bound to the metal surface on one end and the other end has already taken up a hydrogen molecule. The second thing or the next thing that will happen, যেটা স্টেপ 4, সেটা হচ্ছে যে এনটা অ্যালকিনের যে এনটা এখনো মেটালের সঙ্গে বাউন্ড হয়ে আছে সেটা আরেকটা হাইড্রোজেনকে টেক আপ করবে এবং উই উইল গেট দি ফুললি হাইড্রোজেনেটেড স্টেট। সেমি হাইড্রোজেনেটেড স্টেট থেকে ফুললি হাইড্রোজেনেটেড স্টেট আমরা পাবো। তো এবার এই দিকের এই চারটে ইকুয়েশনকে যদি যোগ করা যায় তো এই জিনিসগুলো কেটে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, the hydrogen dots they will cancel out. So eventually we will have this alkene plus this hydrogen giving rise to the alkane product where the hydrogens had added themselves in stereo specifically. এবং এইখানটায় যখন এটা এটা যখন এটা তৈরি হচ্ছে তখন যেহেতু মেটাল সারফেস থেকে হাইড্রোজেনটা ডেলিভারি হচ্ছে, so it is the same phase from which the both hydrogens are delivered, so it's a stereospecifically anti-addition. যদিও এখন রিসেন্ট ফর্মুলেশন একটু চেঞ্জ হয়েছে, সেটাকে ওরা বলে যে মেটাল সারফেসের সঙ্গে কার্বন কার্বন ডাবল বন্ডেড, ইনফ্যাক্ট এই ধরনের কোনো সর্ট অফ সিগমা বন্ডেড মানে স্টেট এটা এক্সিস্ট করে না, এটা বেসিক্যালি এটা পাই কমপ্লেক্স টাইপ জিনিস হয়। দেন দ্য হাইড্রোজেন from the metal surface is delivered at one end and the other end gets associated with the metal surface. এই যে মেটাল সারফেসটাকে হাইড্রোজেন ছেড়ে দিল সেটার সাথে ইও অ্যাড হবে এবং তারপরে আরেকটা হাইড্রোজেন অ্যাড হবে ইত্যাদি ইত্যাদি, সো অন অ্যান্ড সো ফোর্থ। তো এই এরকম করে লোকে জিনিসটা বলে থাকে, বাট উই আর নট কনসার্ন অ্যাবাউট দ্য মেকানিজম এক্স্যাক্টলি হিয়ার বিকজ মেকানিজমস আর নট ভেরি ইম্পর্টেন্ট। এটা খুব 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 ইম্পর্টেন্ট নয় আমাদের কাছে। বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ যে এই জায়গাতে আমাদের আউটকাম যেটা এবং তার থেকে আমরা তার সিনথেটিক ইউটিলিটি আমরা ব্যাখ্যা করতে চেষ্টা করি। দ্য রিঅ্যাক্টিভিটি অর্ডার ইজ জেনারেলি ফাউন্ড টু বি the less substituted alkenes are relatively more reactive compared to the more substituted alkenes. That's probably because the more substituted alkenes are less reactive. That is because they face steric hindrance to get absorbed on the metal surface. Absorptionটা স্টেরিক্যালি হিন্ডার্ড হয়। এখানে আমরা কিন্তু উল্টো ট্রেন্ড দেখছি। এর আগে আমরা যা ট্রেন্ড দেখেছি সেটাতে মোর সাবস্টিটিউটেড অ্যালকিনস আর লাইক মোর রিঅ্যাক্টিভ ছিল, এইচবিআর এর ক্ষেত্রে, ব্রোমিনের ক্ষেত্রে, সব জায়গায়। এখানে কিন্তু H2SO4 দিয়ে অ্যাড করার ক্ষেত্রে, অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশনের ক্ষেত্রে, in this case we are seeing it is the more substituted alkenes which are less reactive. এর কারণটা হিসেবে এক্সাক্ট কারণ বলা মুশকিল, বাট ইট ইজ প্রবাবলি দি স্টেরিক হিন্ড্রেন্স টু অ্যাবজর্পশন। এন্ড এই যে মোর সাবস্টিটিউটেড অ্যালকিনস আর লেস রিঅ্যাক্টিভ, এই স্টাডিটা একজন রাশিয়ান সায়েন্টিস্ট করেছিলেন যিনি এই ধরনের সিরিজটা প্রপোজ করেছিলেন যে মোনো সাবস্টিটিউটেড অ্যালকিনস আর মোর রিঅ্যাক্টিভ দেন cis disubstituted which is more reactive than trans disubstituted which is more reactive than trisubstituted and eventually which is more reactive than the tetrasubstituted. So this is the least reactive of the lot. এটার নাম দেওয়া হয়েছিল Lebedev rule, and because this holds you can hydrogenate
রিলেটিভলি লেস সাবস্টিটিউটেড অ্যালকিন ইন প্রেজেন্স অফ আ মোর সাবস্টিটিউটেড অ্যালকিন সিলেক্টিভলি। যেমন এখানটা এই মলিকিউলটা লিমোনিন, এটার দুটো ডাবল বন্ড আছে নন কনজুগেটেড, এটা ট্রাই সাবস্টিটিউটেড, এটা ডাই সাবস্টিটিউটেড। তো হাইড্রোজেন প্যালাডিয়াম ইথানল দিলে তুমি কন্ট্রোল কন্ডিশনে এইখানটাতে হাইড্রোজেনেশন অ্যাচিভ করতে পারো, যেখানে এখানে কোনো হাইড্রোজেনেশন হচ্ছে না। না, এই রিয়াকশনগুলো করা কিন্তু এত সোজা না। মানে হাইড্রোজেন যেহেতু গ্যাস, তাকে কোষ মানিয়ে রিয়াকশন করা ডিফিকাল্ট। তার জন্য স্পেশাল অ্যাপারেটাস লাগে, পার হাইড্রোজেনেশন অ্যাপারেটাস ইত্যাদি লাগে। তো সবসময় একটা অল্টারনেটিভ রিয়েজেন্টের কথা মাথার মধ্যে লোকের ঘুরেছে যে কি করে এটাকে করা যায়। এবং সেখানে ইন্সপিরেশনটা এসেছিল একটা অন্য অবজারভেশন থেকে, যে যদি আমরা নাইট্রোজেন মলিকিউল থেকে অ্যামোনিয়া তৈরি করার প্রসেসটা দেখি, তাহলে নাইট্রোজেনের উপরে 3টে হাইড্রোজেনকে যদি অ্যাড করা হয় তাহলে 2টো অ্যামোনিয়া মলিকিউল তৈরি হয়। তো ফার্স্টে যে ডাইনাইট্রোজেন আছে তার উপরে 2টো হাইড্রোজেন অ্যাড হলে ডাইইমাইড তৈরি হবে। সেই ডাইইমাইড থেকে আমরা আলটিমেটলি হাইড্রোজেন পাবো, এবং হাইড্রোজেনের উপরে যদি থার্ড মলিকিউল অফ হাইড্রোজেনকে অ্যাড করা হয় তাহলে অ্যামোনিয়া পাওয়া যায়। তো নাইট্রোজেনের উপরে যখন হাইড্রোজেন অ্যাড করে ডাইইমাইড তৈরি হচ্ছে, দ্য ফার্স্ট স্টেপ অফ দ্য রিয়াকশন ইজ ভেরি মাচ endothermic. The second step and the third step, they are exothermic. And the third step is particularly highly exothermic. কিন্তু নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করা সব থেকে বড় বিগেস্ট হার্ডল হচ্ছে এটা যেটা ফ্রিজ হেবার যেটা করেছিলেন, এবং যার জন্য সারা পৃথিবীর এগ্রিকালচারাল ফিল্ডে একটা বিরাট রেভলিউশন হয়ে গেছিল। নাইট্রোজেনকে তিনি ফিক্সেশন করতে পেরেছিলেন হাইড্রোজেনের সঙ্গে, এবং আলটিমেটলি অ্যামোনিয়া তৈরি করতে পেরেছিলেন, যে অ্যামোনিয়াটা সার হিসেবে ইউজ করা যাচ্ছিল, এবং যার ফলে ফুড প্রোডাকশন এক লাফে অনেকটা বেড়ে যায় এবং একটা সাস্টেনেবল জায়গায় চলে যায় পপুলেশনকে সাস্টেন করার জন্য, এবং যার জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো হেবারের আগে অনেকে চেষ্টা করেছিলেন কিন্তু সাকসেসফুল হননি। তার কারণ এই যে নাইট্রোজেন, এটা এত বেশি স্টেবল মলিকিউল যে এর ফার্স্ট স্টেপটা ইজ এক্সট্রিমলি endothermic, and to achieve that reaction, it was kinetically very slow, যেটা করা যাচ্ছিল না, প্রপার ক্যাটালিস্ট খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু হেবার সেটা পেয়েছিলেন। যাই হোক, আমাদের কনটেক্সটে এটা ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দি ফার্স্ট স্টেপ বিং স্ট্রংলি এন্ডোথার্মিক, on the reverse sense we can think যে এই জিনিসটাকে কিন্তু আমরা উল্টো দিকেও নিয়ে যেতে পারি। এটা আমরা উল্টো দিকেও নিয়ে যেতে পারি। এই ডাইইমাইড যদি আমার কাছে থাকে, তাহলে সেখান থেকে যদি আমি উল্টো দিকে ভাবি, অর্থাৎ নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বেরোবে, তাহলে সেই রিয়াকশনটা কিন্তু আমাদের থার্মোডাইনামিক্যালি এক্সট্রিমলি ফেভারেবল হবে। তো যদি আমরা অ্যালকিনের সাথে ডাইইমাইডের রিয়াকশন করাতে পারি, তাহলে ডাইইমাইড নাইট্রোজেন তৈরি করার জন্য ব্যস্ত থাকবে, এবং ওই দুটো হাইড্রোজেনকে ওর স্টিরিও স্পেসিফিক্যালি ডেলিভার করে দেবে সিন ম্যানারে অ্যালকিনে, এবং সেক্ষেত্রে আমরা এখানে অ্যালকেনস পেয়ে যাবো। এবং সেটা কার্বন কার্বন ট্রিপল বন্ডের ক্ষেত্রেও হবে, যেখানে আমরা সি সলিফিন পাবো, এবং নাইট্রোজেন মলিকিউলটা মিডিয়ামে লিবারেটেড হবে, এবং the reaction will be entropically favorable because nitrogen being a gas will escape the reaction medium. So the reaction is possibly going via the six-centered cyclic transition state, leading to the formation of the nitrogen molecule as well as delivering the two hydrogens in a syn fashion. এটা বানাবো কি করে? এটা জেনারেলি ডাইইমাইড এমনি বানায়, মানে এমনি পাওয়া যায় না, এটাকে ইন সিটু জেনারেট করতে হয়। হাইড্রোজেন তাকে ক্যাটালিটিক্যালি অক্সিডাইজ করে in presence of catalyst, অথবা অক্সিডাইজ করে in presence of H2O2 to generate the diimide in situ. Say for example we have these examples. এখানে কার্বন কার্বন ডাবল বন্ড monosubstituted getting reduced to the corresponding alkane. This is disubstituted trans, again alkane, but the rate of the reaction is slower. Trisubstituted getting reduced to alkane. Again, six-centered cyclic transition state is destabilized in presence of large alkyl groups, and therefore more substituted alkenes are not very stable, not very reactive compared to less substituted alkenes in this hydrogenation reaction. Now, one particular thing that is noticeable here, যেখানে হাইড্রোজেনেশনটা আমরা করছি, but the reaction is not actually reversible. On the other hand, আমরা এই জায়গাতে কিন্তু রিভার্সিবিলিটি সাইন ইউজ করেছি all throughout. তার মানে ক্যাটালিটিক reduction of carbon-carbon double bond is a reversible process. In presence of catalyst and hydrogen, অ্যালকিন যেরকম হাইড্রোজেনেটেড হতে পারে, ঠিক তেমনই যদি হাইড্রোজেন না থাকে এবং অ্যালকেনকে যদি তুমি ওই একই ক্যাটালিস্ট প্যালাডিয়াম প্ল্যাটিনাম এই সমস্ত দিয়ে হিট করো,
তাহলে সেখান থেকে কিন্তু হাইড্রোজেন লিবারেট হতে পারে, অর্থাৎ এই ডিরেকশনে জিনিসটা হাইড্রোজেনেশন, এই ডিরেকশনের জিনিসটা কিন্তু ডিহাইড্রোজেনেশন, বিকজ উই নো দ্যাট catalyst which is responsible to speed up the forward reaction is equally responsible to speed up the backward reaction as well. সেটা কিন্তু এইখানে হবে না, তার কারণ এর যে উল্টোটা, এটা যদি তুমি উল্টোটা ভাবো যে অ্যালকিন এখান থেকে দুটো হাইড্রোজেনকে ডেলিভার করে এখানে ডাইমাইড তৈরি করবে, that is not going to happen. That is because the formation of diamide from nitrogen is very much thermodynamically unfavorable. The next reaction that we have in our course is an extremely powerful and a Nobel Prize winning reaction, that is the hydroboration oxidation. এখানে আমরা অ্যাড করব ক্রস কার্বন কার্বন ডাবল বন্ড, একটা বোরন আর একটা হাইড্রোজেন, which will result in the formation of a organoboron compound where a carbon is attached to a boron that will be oxidized by sodium hydroxide H2O2 to an alcohol. Now আমরা এখানে যে organoboronটা এঁকেছি কার্বন কার্বন ডাবল বন্ডে, this organoboron represents actually a mixture, or in certain cases either a monoalkyl boron যেখানে বোরনের উপর একটা অ্যালকিল গ্রুপ আছে আর দুটো হাইড্রোজেন আছে, অথবা ডাইঅ্যালকিল বোরন যেখানে দুটো অ্যালকিল আছে একটা হাইড্রোজেন আছে, or even a trialkyl boron যেখানে বোরনের উপর তিনখানা অ্যালকিল গ্রুপ আছে. This reaction was developed by Herbert Brown, who won the Nobel Prize in Chemistry in 1979 for his contribution in synthetic organic chemistry via introducing the borons into the organic compounds. এখানে আমি হার্বার্ট ব্রাউনের সাথে ওনার ওয়াইফের ছবি দিয়েছি. That is because H.C. Brown's interest in boron chemistry was piqued by a book that Sarah Brown gifted him যখন তারা একসাথে হাই স্কুলে পড়তেন এবং তারপরে তাদের একসাথে পড়াশোনা করেছিলেন. সারা ব্রাউন নিজেও একজন কেমিস্ট্রি স্টুডেন্ট ছিলেন. তিনি তার সেই সময়কার বয়ফ্রেন্ড হার্বার্ট ব্রাউনকে বোরন কেমিস্ট্রির ওপরে লেখা একটা বই উপহার দেন, এবং সেই বইটা পড়েই H.C. ব্রাউন বোরন কেমিস্ট্রির ওপরে ইন্টারেস্টেড হয়ে ওঠেন, এবং সেই সময় বোরন কেমিস্ট্রিতে যিনি লিডিং রিসার্চার ছিলেন শ্লেজিঙ্গার, তার সাথে কাজ শুরু করেন এবং ইভেনচুয়ালি এই বোরন নিয়ে কাজ করতে করতে হাইড্রোবোরেশন রিয়াকশনটাকে ডেভেলপ করেন, এবং তার থেকে বহু কিছু হয়েছিল. আমরা হাইড্রোবোরেশন রিয়াকশন থেকে যে অর্গানোবোরেনটা পাই সেটার অনেক রকমের ট্রান্সফরমেশন করা যায়. আমরা তার মধ্যে কেবলমাত্র একটা ট্রান্সফরমেশনের উপরে ফোকাস করছি, সেটা হচ্ছে অক্সিডেশন. তো দেখা যায় যে জিনিসটা কি হয়. বেসিক্যালি আমরা প্রথমে এখানে আমরা একটা সিমেট্রিক্যাল অ্যালকিন নিয়েছি, B2H60HF অ্যাড হচ্ছে. The reaction is stereospecific scene. Because of concerted nature, it is again a scene process. এখানে হাইড্রোজেন ডেলিভার করেছে, বোরন ডেলিভার করেছে. এবার এই বোরনের উপরে আরো অ্যালকিল গ্রুপ আছে না হাইড্রোজেন আছে, সেটা নিয়ে আমি এই মুহূর্তে চিন্তিত নই. সেই জন্য আমি এই জায়গাটাতে এই ওয়েভি সায়েন্স গুলো দিয়েছি. তার মানে এখানে আর গ্রুপও থাকতে পারে, এখানে এইচ গ্রুপও থাকতে পারে, আরেকটা এই ধরনের মলিকিউল অ্যাড হয়ে থাকতে পারে, অথবা দুটো হাইড্রোজেনও থাকতে পারে. তো এই জায়গাতে যে অর্গানোবোরনটা তৈরি হচ্ছে সেটা কাইরাল, তাহলে তার এনানসিওমারটাও তৈরি হবে, আমরা রেসিমিক মিক্সচার পাবো. এবং এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড H2O2 দিয়ে ট্রিট করো তাহলে দেখবে যে বোরন রিপ্লেসড হয়ে গিয়ে OH চলে এসেছে এবং আমরা সেখানটায় অ্যালকোহল পেয়ে গেছি. তো দিস ইজ বেসিক্যালি অ্যাডিং দ্য এলিমেন্টস অফ ওয়াটার. একটা হাইড্রোজেন অ্যাড হয়েছে আর একটা OH অ্যাড হয়েছে অ্যাক্রস দ্য কার্বন কার্বন ডাবল বন্ড, যেটা আমরা অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশনের সময়ও দেখেছি, এবং আমরা এটা অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশনের ক্ষেত্রেও দেখেছি. যেটা লক্ষণীয় বিষয় সেটা হলো যে বোরন যেখান থেকে বেরোচ্ছে, দ্য অক্সিজেন ইজ গেটিং ইনভলভড or getting attached at the same, not only at the same position, but the stereochemistry of the hydrogen and boron যেটা আগে অর্গানোবোরনে ছিল, H আর OH কিন্তু সেম স্টিরিওকেমিস্ট্রিও মেনটেন করছে. That means the configuration at this carbon is retained when it is oxidized, and the configuration of that carbon is also retained when it is oxidized. So this reaction is stereospecific as well as stereoselective, কারণ এই জায়গাতে স্টিরিওস্পেসিফিক সিন এডিশন হচ্ছে, প্রথম স্টেপেও হচ্ছে এবং তারপরে সেই কনফিগারেশনটা রিটেন করছে. ফলে উই হ্যাভ টু
explain যে why oxygen occupies exactly the place that is vacated by the boron. So retention of configuration আমাকে explain করতে হবে প্রথম স্টেজের স্টিরিও সিলেক্টিভিটি, স্টিরিও সিলেক্টিভিটি অবভিয়াসলি কারণ দুটো এনানসিওমার আছে, দুটো ইকুয়াল অ্যামাউন্টে তৈরি হচ্ছে, সো ইট ইজ নট এনানসিও সিলেক্টিভ। We do not get any kind of product যেখানে হাইড্রোজেন আর বোরন দুটো উল্টো দিকে অ্যাড হয়েছে, so no anti addition, so we have to explain the syn addition as well. Then comes the regioselectivity. This is very important. তুমি যদি B2H6THF কে একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিনে দাও যেখানে মোর সাবস্টিটিউটেড এন্ড আর লেস সাবস্টিটিউটেড এন্ড ডিফারেন্স করা যায়, তাহলে বোরন itself gets associated with the less substituted end, hydrogen goes to the more substituted end. And because in the oxidation stage oxygen occupies the position, exactly the position that is left by boron, it is the less substituted end where the OH is getting attached. So this amounts to adding hydrogen here and adding OH here, and that too in a stereospecific manner. And the regioselectivity is such that যেটাকে আমরা বলেছিলাম আগে so called anti Markov. তার কারণ এই সিস্টেমের উপরে যদি অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন করা যায় তাহলে যে ওই মার্কিউরিনিয়াম আয়নটা তৈরি হবে সেখানে এই জায়গাটায় ডেল প্লাস চার্জটা বেশি থাকবে, আনসিমেট্রিক্যাল মার্কিউরিনিয়াম আয়ন, সেখানে ওয়াটার এখানে অ্যাটাক করবে এবং অ্যাটাক করলে আমরা সেখানে অ্যান্টি এডিশন পাবো, যেখানে এই জিটা যেদিকে থাকবে, এই জিওএসিটা যেদিকে থাকবে ওয়াটার তার উল্টো দিকে থাকবে, বাট মোর ইম্পর্টেন্টলি ওয়াটার উড গো টু দ্য মোর সাবস্টিটিউটেড এন্ড। এখানে কিন্তু খেয়াল করে দেখো ওয়াটারের যে ওইচটা সেটা কিন্তু has gone to the less substituted end. So this is a nicely complementary method to oxymercuration demercuration, and that is why the method of hydroboration oxidation is so popular, because it gives access to the so-called anti-Markovnikov alcohols. তো আমাকে এগুলো এক্সপ্লেন করতে হবে এটা হচ্ছে কি করে। B2H6THF দিয়ে রিঅ্যাকশনটা করে, কিন্তু অ্যাকচুয়ালি যে স্পিসিসটা রিঅ্যাক্ট করে সেটা হচ্ছে BH3। ডাইবোরেন প্রথমে ডিসোসিয়েট করে তৈরি করে দুটো BH3 মলিকিউল। এই BH3 মলিকিউলগুলো আমাদের মিডিয়ামে যে THF আছে, টেট্রাহাইড্রোফিউরান, এটা এসেনশিয়াল থাকা, তার কারণ এই THF এর সাথে এটা একটা অ্যাসিড বেস কমপ্লেক্স, লুইস অ্যাসিড লুইস বেস কমপ্লেক্স তৈরি করে, এবং তার ফলে তার BH3 যে ইলেকট্রনের খিদে সেটা অনেকটা মেটাতে পারে এই THF। কিন্তু মিডিয়ামে কিছু কিছু ফ্রি BH3ও থাকে। এই ফ্রি BH3টা প্রথম স্টেজে কার্বন কার্বন ডাবল বন্ড যেহেতু হাইলি ইলেকট্রন রিচ রিজিয়ন, তার সাথে পাই কমপ্লেক্স তৈরি করে। দেন the actual addition takes place via a four-centered cyclic transition state where boron and hydrogen are added from same phase of the alkene, therefore it has to be seen, and সেখানে monoalkyl boron তৈরি করে। এবার এখানে বোরনটা ঢুকছে কোথায় খেয়াল করে দেখো, বোরন ঢুকছে on one end and the hydrogen is on the other end, but from the same phase. যেহেতু আমরা এখানে দুটো মিথাইল নিয়েছি আমাদের প্রথম এক্সাম্পলটাকে ফলো করে, তাই এখানে আমাদের regioselectivity প্রশ্ন নেই। এই monoalkyl boron যেটা তৈরি হয়েছে সেখানে কিন্তু still we have two hydrogens, therefore this boron hydrogen bond can add up to two more alkenes in the same fashion to give you first a dialkyl boron and then a trialkyl boron, কিন্তু সেটা সবসময় হয় না। দ্যাট ইজ বিকজ তুমি যদি প্রচুর ক্রাউডেড অ্যালকিন ইউজ করো তাহলে মোনোঅ্যালকিল বোরেন স্টেজে থেমে যেতে পারে, কারণ এই জিনিসটার উপরে অলরেডি একটা বিরাট বড় অ্যালকিল গ্রুপ এসে গেছে। এর উপরে যদি আরেকটা এই ধরনের অ্যালকিল গ্রুপকে অ্যাড করে তুমি এই জাতীয় জিনিস করতে চাও, এইখানটায় যদি এরকম কিছু করতে চাও, তো দ্যাট উইল লিড টু স্টেরিক ক্রাউডিং অ্যান্ড দেয়ারফর নো সেকেন্ড অ্যালকিন উইল বি অ্যাডেড হিয়ার। এটা মোনোঅ্যালকিল বোরেন স্টেজে থেমে যাবে, এবং এই সিস্টেমটার নাম দেওয়া হয়েছে টার্সিয়ারি হেক্সাইল বোরেন বা টি হেক্সাইল বোরেন বা THX-BH2। এটা মোনোঅ্যালকিল বোরেন স্টেজে থেমে যাবে। এখন এটা অন্য অ্যালকিন অ্যাড করতে পারে না, ব্যাপারটা এরকম নয়, এটা অন্য বাল্কি মোর সাবস্টিটিউটেড অ্যালকিন অ্যাড করতে পারে না, কিন্তু তুমি যদি এখানে প্রোপিনের সাথে রিঅ্যাকশন করো তাহলে কিন্তু হয়ে যাবে, বা একটা টার্মিনাল অ্যালকিনের সাথে রিঅ্যাকশন করো তাহলে কিন্তু আরেকটা অ্যালকিনকে ধরে নেবে, কারণ সেক্ষেত্রে আরেকটা অ্যালকিন যখন ঢুকবে তখন স্টেরিক ক্রাউডিংটা অত সিভিয়ার হবে না, কিন্তু আরেকটা টেট্রা সাবস্টিটিউটেড অ্যালকিনের সাথে প্রবাবলি এর কোনো রিঅ্যাকশন হবে। সিমিলারলি 2-মিথাইল বিউটুইন যদি নাও, এটা ট্রাই সাবস্টিটিউটেড, সেখানে দুটো ঢোকার পরে একটাকে রেখে দেবে, যেখানে এই গ্রুপটার নাম হচ্ছে আইসোপেন্টাইল, সেই জন্য এটাকে বলা হয় ডাই আইসোপেন্টাইল বোরেন অথবা ডাই সেকেন্ডারি আইসো অ্যামাইল বোরেন। এই জিনিসটাকে আইসোপেন্টাইলটাকে আইসো অ্যামাইলও বলে,
বিকজ এটা সেকেন্ডারি কার্বনের সঙ্গে বোরনের অ্যাটাচমেন্ট আছে, তাই এটাকে সেক বলা হচ্ছে, এবং এটা দুটো আছে সেই জন্য বলা হচ্ছে ডাই। তাহলে ডাই সেক আইসোঅ্যামাইল বোরেন, এটাকে অনেক সময় SiA2BH বা Si alpha 2BH বলে বলা হয়। প্লিজ ডোন্ট মিস্টেক দিস অ্যাজ সিলিকন। সিলিকন হ্যাজ নাথিং টু ডু উইথ Si A2BH। যখনই তুমি দেখবে তখন বুঝবে যে বোরনের ওপরে একটা হাইড্রোজেন আছে, দিস ইজ এ ডাইঅ্যালকিল বোরেন হুইচ কন্টেন্স টু আইসোঅ্যামাইল অর আইসোপেন্টাইল গ্রুপ, এবং সেই আইসোঅ্যামাইল বা আইসোপেন্টাইলের একটা সেকেন্ডারি কার্বনের সাথে বোরনের অ্যাটাচমেন্ট আছে। Another example is 9BBN, 9 বোরা বাইসাইক্লোনোনেন, যেখানে সেটা আমরা পাই সাইক্লকটা 1,5 ডাইন থেকে, যেখানে বোরন একটা BH3 মলিকিউলের একবার এইখানটাতে অ্যাডিশন হয় আর একবার এইখানটাতে বোরনটা অ্যাড হয়, এইখানে অ্যাডিশন হয়, এইখানে আরেকবার বোরনটা অ্যাড হয়। সো এই এই মলিকিউলটা এগেন ইট ইজ আ অ্যাকিন টু আ ডাইঅ্যালকিল বোরেন স্টেজ, কারণ বোরনের উপরে একটা হাইড্রোজেন আছে যেটাও স্টিল টার্মিনাল অ্যালকিন বা এই ধরনের কোনো লেস সাবস্টিটিউট রিলেটিভলি লেস ক্রাউডেড অ্যালকিনকে ডেলিভার করতে পারে, বাট not does not react with further with any cycloocta 1,5 diene or something like that. So এই reagents গুলো they are capable of reacting or adding to terminal alkenes in a regioselective fashion where the boron will be delivered to the less substituted carbon, but they don't react well with sterically hindered more substituted alkenes. You will see এদেরকে আমরা কি কাজে ইউজ করতে পারি। স্টেরিক রিজনের জন্য এদের ফার্দার রিয়াকশনটা এখানে আটকে দেওয়া হচ্ছে। নাও দ্য কোশ্চেন ইজ ওয়াই দিস রিজিওসেলেক্টিভিটি? লেস সাবস্টিটিউটেড এন্ডে যাচ্ছে, কেন যাচ্ছে? বোরন লেস সাবস্টিটিউটেড এন্ডে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে বাট এটা হচ্ছে না, বা হলেও মাইনর অ্যামাউন্টে হচ্ছে, কেন হচ্ছে? তো একটা কারণ তো তুমি বলতেই পারো যে ইলেকট্রনিক ফ্যাক্টর একটা আছে। যদি তুমি বোরন হাইড্রোজেন বন্ড দেখো, তো বোরনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.04, হাইড্রোজেনের হচ্ছে 2.2, তাহলে বোরন হচ্ছে ডেল প্লাস চার্জ থাকবে, হাইড্রোজেনের উপরে ডেল মাইনাস চার্জ থাকবে। তুমি যদি অ্যালকিনের হাইপার কনজুগেশন কে টেক ইনটু অ্যাকাউন্ট করো, তাহলে হাইপার কনজুগেশনের ফলে লেস সাবস্টিটিউটেড এন্ড যেটা, সেই জায়গাতে একটা ডেল মাইনাস চার্জ আসে, আর হাইড্রোজেনের মাথায় একটা ডেল প্লাস চার্জ আসতে পারে কনসিডারিং হাইপার কনজুগেশন। দিস ইমপ্লাইজ যে একটা টার্মিনাল অ্যালকিনের এই যে এন্ডটা, this end is in fact a little bit of negatively polarized. Therefore this orientation যেখানে বোরন, যেটা নাকি বোরন হাইড্রোজেন বন্ডের ডেল প্লাস চার্জ নিয়েছে, this is like more favorable compared to this one যেখানে হাইড্রোজেনের মাথায় ডেল মাইনাস আছে, তো ডেল মাইনাস রিপালশন হবে, আর এখানে ডেল প্লাসটা অ্যাট্রাকশন হবে। So that's a way of looking at the trying to rationalize the regioselectivity of the boron hydrogen addition. এছাড়া আরেকটা জিনিস বলে, সেটা হচ্ছে বোরন যেহেতু হাইলি ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাই এই যে কনসার্টেড অ্যাডিশন এটা অ্যাসিনক্রোনাস, এবং তার ফলে কি হয়, বোরন কার্বন বন্ডটা যত তাড়াতাড়ি তৈরি হয় সেটা বোরন হাইড্রোজেন বন্ডটা তত তাড়াতাড়ি ভাঙে না, এবং তার ফলে বোরনের উপরে একটা ডেল মাইনাস চার্জ ডেভেলপ করে, আর বোরন যে কার্বনটার সঙ্গে অ্যাসোসিয়েটেড হচ্ছে তার পাশের কার্বনে, অর্থাৎ যেটা নাকি হাইড্রোজেনের সাথে জয়েন হওয়ার কথা, তার উপরে একটা ডেল প্লাস চার্জ ডেভেলপ করে। ইট ইজ লজিক্যাল, তার কারণ যদি কার্বন কার্বন ডাবল বন্ড থেকে ইলেকট্রন বেরিয়ে বোরনের উপর অনেকটা চলে গিয়ে থাকে, অথচ বোরন হাইড্রোজেন বন্ডটা ততটা না ভেঙে ইলেকট্রন যদি এই জায়গাতে না এসে থাকে, তাহলে যে কার্বনটার হাইড্রোজেনের সঙ্গে অ্যাড হওয়ার কথা সেটা কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাবে, কারণ অলরেডি কার্বন কার্বন ডাবল বন্ড ভেঙে ইলেকট্রন এইদিকে চলে গেছে, কিন্তু তারপর যেটা আসার কথা ছিল সেটা হচ্ছে এইটা এখনো এসে উঠতে পারেনি, তার ফলে এই কার্বনের উপরে ডেল প্লাস চার্জ আসবে। এবার তুমি চিন্তা করো, একটা ট্রানজিশন স্টেট যেখানে বোরন লেস সাবস্টিটিউটেড কার্বনে অ্যাড হচ্ছে, তাহলে ডেল প্লাস চার্জটা মোর সাবস্টিটিউটেড কার্বনে যাবে। আরেকটা ট্রানজিশন স্টেট যেখানে বোরনটা মোর সাবস্টিটিউটেড কার্বনে অ্যাড হচ্ছে এবং ডেল প্লাস চার্জটা বা ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা ডেভেলপ করছে লেস সাবস্টিটিউটেড উপর। তো কোনটা বেটার? তোমার কি মনে হয় কোনটা বেটার? অবভিয়াসলি দ্য ওয়ান যেখানে ডেল প্লাস চার্জটা মোর সাবস্টিটিউটেড কার্বনের উপরে ডেভেলপ করছে, সেটাই বেটার। তার মানে ইলেকট্রনিক্সটাকে আমরা দুরকম ভাবে ব্যাখ্যা করলাম, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রানজিশন স্টেট ধরে কোন কার্বনের উপরে ডেল প্লাস চার্জ আসবে, আরেকটা হচ্ছে ইন্ট্রিনসিক পোলারাইজেশন অফ দ্য বোরন হাইড্রোজেন বন্ড এন্ড দ্য কার্বন কার্বন ডাবল বন্ড।
আর এছাড়াও স্টেরিক্স রয়েছে। খুব সিম্পল ব্যাপার, বোরনের ওপর আরও দুটো হাইড্রোজেন আছে, তুমি যদি এইভাবে নিয়ে আসো তাহলে হাইড্রোজেনের সাথে আর স্টেরিক হিন্ড্রেন্স হয়। আর যদি উল্টো দিকে বোরনকে মোর সাবস্টিটিউটের দিকে নিয়ে আসো তাহলে বোরনের ওপর যেসব হাইড্রোজেন রয়েছে তাদের সাথে আর স্টেরিক হিন্ড্রেন্স হবে। তো দ্যাট ওয়ান ইজ অবভিয়াসলি ফার বেটার। এখানে স্টেরিক হিন্ড্রেন্স অনেক কম, এখানে স্টেরিক হিন্ড্রেন্স অনেক বেশি। তো স্টেরিক্স ইলেকট্রনিক্স বোথ gives you the idea যে বোরন শুড গো টু দ্য লেস সাবস্টিটিউটেড কার্বন। এরপর যেটা আমরা দেখবো সেটা একটা খুব এলিগেন্ট একটা ট্রান্সফরমেশন which Brown himself called it contra-thermodynamic isomerization. Contra-thermodynamic transformations describes reactions that you know that is contrary to thermodynamic prediction. যেমন আমরা যদি কার্বন কার্বন ডাবল বন্ডে সাবস্টিটিউশন প্যাটার্ন দেখি তাহলে লেস সাবস্টিটিউটেড অ্যালকিন ইজ লেস স্টেবল, মোর সাবস্টিটিউটেড অ্যালকিন ইজ মোর স্টেবল। হিট অফ কম্বাশন যেটা আমাদেরকে সাপোর্ট করবে, যেমন আমরা এখানে E2 পেন্টিন নিয়েছি, এখানে পেন্ট-1 নিয়েছি, এটা ডাই সাবস্টিটিউটেড ট্রান্স, এটা মোনো সাবস্টিটিউটেড, তাহলে এর হিট অফ কম্বাশন বেশি নেগেটিভ, এর হিট অফ কম্বাশন বেশি নেগেটিভ, এর হিট অফ কম্বাশন কম নেগেটিভ, হুইচ মিনস এর হিট অফ কম্বাশন অ্যাকচুয়ালি মানে ম্যাগনিটিউডের দিক থেকে বেশি। কারণ যখন কম্বাশন হয় তখন অ্যালকিন এরকম জায়গা থেকে শুরু করে এবং তারপরে সে কার্বন ডাইঅক্সাইডের ওয়াটারে নেমে আসে। তো যদি কোনো অ্যালকিন লেস স্টেবল হয় তাহলে সে উপরে থাকবে এবং তার আইসোমেরিক মোর স্টেবল অ্যালকিনের থেকে তার হিট অফ কম্বাশনের ভ্যালু বেশি হবে। ওকে, বাট ক্যান উই transform one more stable alkene like a E2 pentene to a relatively less stable, thermodynamically less stable terminal isomer like pent-1? তো থার্মোডাইনামিক্যালি এটা তো ইম্পসিবল রিয়াকশন, কারণ এর ডেল্টা G0, তো যদি আমরা ধরে নিই যে এই ট্রান্সফরমেশনের ডেল্টা S0 is almost 0, তাহলে ডেল্টা H0 will be like positive এবং therefore delta G0 will be positive and therefore this is thermodynamically not very feasible. But in a clever way, using hydroboration reaction, you can do this, and that is why people call it contra-thermodynamic isomerization. Contra-thermodynamic isomerization সাধারণত অ্যাচিভ করে আরেকটা রিয়াকশনের সঙ্গে কাপল করে দিয়ে, যে রিয়াকশনটা এক্সিডিংলি এক্সারগনিক। তার ফলে যে ট্রান্সফরমেশনটা এন্ডোথার্মিক সেটাকে যদি তুমি আরেকটা রিয়াকশনের সাথে কাপল করো যেটা স্ট্রংলি এক্সোথার্মিক, তাহলে ওভারঅল রিয়াকশনটা কিন্তু এক্সোথার্মিক হয়ে যায় এবং তোমার ডিজায়ার ট্রান্সফরমেশনটা তুমি অ্যাচিভ করতে পারো। তো সেটা করে কি করে? তো প্রথমে ওকে হাইড্রোবোরেশন করে ওই ইন্টারনাল অ্যালকিনটাকে নিয়ে। হাইড্রোবোরেশন করলে হয় এখানে তোমার খুব বেশি মানে সিলেক্টিভিটি কিছু নেই, এদিকে একটা মিথাইল আছে, এদিকে ইথাইল আছে। তো দুটো ইয়ে হতে পারে, মানে দুটো প্রোডাক্ট হতে পারে। একটা হচ্ছে বোরন সেন্ট্রাল কার্বনে গেছে, আর একটা হচ্ছে বোরন C2 তে গেছে, একটা C3 তে গেছে, একটা C2 তে গেছে। এখানে টেম্পারেচারটা ক্রিটিক্যালি 160 ডিগ্রি সেন্টিগ্রেড রাখা হয়, and under this reaction condition hydroboration is actually impossible. Therefore, as soon as you get the organoborons, they will also revert to alkenes and the BH3 compound. আমরা এখানে BH3 না লিখে এখানে এইগুলো লিখেছি, তার কারণ এখানে ইট মে হ্যাভ অলরেডি অ্যালকিন গ্রুপস প্রেজেন্ট, কিন্তু যখন তুমি রিয়াকশনটা শুরু করেছো তখন এখানে অবভিয়াসলি হাইড্রোজেন আছে। তো এখানে তুমি করেছো রিয়াকশন করে এই জায়গাতে তুমি বোরন হাইড্রোজেন ঢুকিয়েছো, এখানে বোরন হাইড্রোজেন ঢুকিয়েছো, এখানে বোরন হাইড্রোজেন ঢুকিয়েছো। এবার যখন 160 ডিগ্রিতে যখন রিভার্সিবল রিয়াকশন হবে তখন এই বোরন আর এই হাইড্রোজেন বা এইখানে যে হাইড্রোজেনটা আছে, এখানে যে হাইড্রোজেনটা আছে, ওকে সিন করে রাখতে হবে অবভিয়াসলি, কারণ এলিমিনেশন যখন হবে তখন সিন হয়ে যাবে। কিন্তু এই ডাব্লিউ বলে যে অর্গানোবোরনটা আছে সেটা কিন্তু কেবলমাত্র এটাই দিতে পারে, তার মানে এই রিয়াকশনটা উল্টো দিকে যেতে পারে। হাউএভার এক্স যে বলে যে কম্পাউন্ডটা আছে সেখানে যদি এই হাইড্রোজেনটা যায় তাহলেও এখানে ফিরে আসবে, কিন্তু যদি টার্মিনাল হাইড্রোজেনটা যায় তাহলে কিন্তু এটা তৈরি হবে। তার মানে 160 ডিগ্রি সেন্টিগ্রেডে রিয়াকশন মিডিয়ামে এও আছে। এবার যেই এ তৈরি হলো, মিডিয়ামে বোরন ফ্রি বোরনেটিং এজেন্টটা বেরিয়ে এসছে, এবার হাইড্রোবোরেশন হবে আবার, এবং হাইড্রোবোরেশন যখন হবে তখন রিজিও সিলেক্টিভিটি মেনটেন করবে। এই জায়গাটাতে বিরাট কিছু সিলেক্ট করার মতো ছিল না, কারণ একদিকে মিথাইল ছিল, একদিকে ইথাইল ছিল, দুটোই তৈরি হতে পারে, কিন্তু এখানে কিন্তু অলমোস্ট এক্সক্লুসিভলি এইখানটায়
কারণ এটা টার্মিনাল অ্যালকিন, এটা লেস সাবস্টিটিউটেড, এটা মোর সাবস্টিটিউটেড। তার মানে এখানে একটা নতুন অর্গানোবোরন কম্পাউন্ড তৈরি হবে এবং সেটা অবভিয়াসলি আবার ডিকম্পোজও করবে। তার মানে মিডিয়ামে এও আছে, মিডিয়ামে এও আছে, মিডিয়ামে এও আছে, এই সবই আছে, এগুলো সবই আছে। কিন্তু ক্রিটিক্যালি এইটার কনসেন্ট্রেশনটা অনেক বেশি থাকবে। তার কারণ যখন বোরন এইটার উপরে অ্যাড হচ্ছিল তখন ইট ওয়াজ ফেসিং স্টেরিক হিন্ড্রেন্স। এনিওয়ে এখানে অ্যাড হলেও স্টেরিক হিন্ড্রেন্স, এখানে অ্যাড হলেও স্টেরিক হিন্ড্রেন্স, বাট ফর দিস টার্মিনাল অ্যালকিন the boron faces the least steric hindrance and gets attached to the least crowded carbon, and therefore this Y has the greatest concentration. Therefore তুমি স্টার্ট করেছিলে এইটা থেকে দুটো অর্গানোবোরন পেয়েছিলে, বাট ইভেন্চুয়ালি দ্য হোল ইকুইলিব্রিয়াম ইজ ফেভারিং দিস ওয়ান, যেখানে এইখানে বোরন চুপ করে চেনের একটা এন্ডে ইট ইজ সিটিং কোয়াইটলি, and that concentration is highest. That's because when boron is attaching itself to either end of the two pentene, it is facing steric hindrance. But for this molecule, for one pentene, boron can comfortably add to the least substituted carbon. As a result, boron chooses to do so and sits there. 160 degree centigrade এইসব তুমি করে ফেলেছো। Now you add your another high molecular weight terminal alkene into the reaction medium. এবার এইখানে একটা অর্গানোবোরন আছে যেটা থিওরিটিক্যালি এই অ্যালকিন এবং এই হাইড্রোবোনেটিং এজেন্টের সঙ্গে ইকুইলিব্রিয়ামে এক্সিস্ট করছে, এবং তার মধ্যে তুমি একটা লং চেন অ্যালকিন দিচ্ছ। এই লং চেন অ্যালকিনটার বয়লিং পয়েন্ট 160-এর উপরে, লং চেন অ্যালকিনটাও, এবং সেটা হচ্ছে টার্মিনাল অ্যালকিন। তাহলে এবার এখানে একটা হাইড্রোবোরেশন এক্সচেঞ্জ টাইপ রিয়াকশন হবে, অর্থাৎ বোরনটা যখন ডিসোসিয়েট করে এইটাতে গেছে, অ্যালকিনটাকে ফ্রি করে দিয়েছে, সো দিস মলিকিউল ক্যান ইটসেলফ গেট অ্যাটাচ টু দিস অ্যালকিন। কারণ মিডিয়ামে যদি তুমি একটা সেকেন্ড অ্যালকিন দাও, ঠিক যেরকম তোমার স্টার্টিং অ্যালকিন থেকে একটা সেকেন্ড অ্যালকিন তৈরি হয়েছিল, সেই সেকেন্ড অ্যালকিনের সঙ্গে রিয়াকশন হয়েছিল, তাহলে যদি তুমি একটা থার্ড অ্যালকিন দাও, তো থার্ড অ্যালকিনের সাথেও বোরনের রিয়াকশন হবে, এবং এখানেও বোরন কমফোর্টেবলি এই লেস সাবস্টিটিউটেড পজিশনে অ্যাটাক করে বসে থাকবে। তার মানে এখানে একটা ফোর্থ অর্গানোবোরন ইন্টারমিডিয়েট তৈরি হবে। এবং যেহেতু টেম্পারেচার 160 ডিগ্রির বেশি আছে, এইবার তুমি যদি ডিস্টিল করো তাহলে এই অ্যালকিনটা বেরিয়ে আসবে রিয়াকশন ফ্লাক্স থেকে। সো বেসিক্যালি you are liberating the terminal alkene by trapping the hydrobonating agent with the high molecular weight alkene, so that এই রিএজেন্টটা এইখানটায় ট্র্যাপড হয়ে বসে গেল, অ্যালকিনটাকে ফ্রি করে দিল, এবং এই অ্যালকিনটা যেহেতু বয়লিং পয়েন্ট 160-এর নিচে, এটাকে ডিস্টিল আউট করে ডিস্টিলেশন করলে এই ডিস্টিল আউট হয়ে বেরিয়ে আসবে। তো ভেরি ক্লেভারলি দিস কন্ট্রা থার্মোডাইনামিক আইসোমেরাইজেশন হ্যাজ বিন অ্যাচিভড, যেখানে ফার্স্টে ইন্টারনাল অ্যালকিনকে হাইড্রোবোরনেট করে আমরা তাকে রিভার্সিবিলিটি ইন্ডিউস করেছি, রিভার্সিবিলিটি ইন্ডিউস করে আমরা মিডিয়ামে ওয়ান অ্যালকিনটা তৈরি করেছি। সেই ওয়ান অ্যালকিনটা ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ ইটস করেসপন্ডিং হাইড্রোবোরনেটেড স্টেট, যেখানে বোরনটা ইজ ইন দ্য টার্মিনাল কার্বন। তারপরে আমরা বাইরে থেকে একটা হাই মলিকুলার ওয়েট হাই বয়লিং অ্যালকিন দিয়েছি, যেটা ওই হাইড্রোবোরনেটিং এজেন্টটাকে ক্যাপচার করে নিচ্ছে, এবং তার ফলে ওয়ান অ্যালকিনটা ফ্রি হয়ে যাচ্ছে। রিয়াকশন টেম্পারেচার এমনভাবে মেনটেন করা হচ্ছে যাতে ওই ওয়ান অ্যালকিনটা ডিস্টিলড আউট হয়ে বেরিয়ে আসতে পারে। আমাকে টেম্পারেচার 160 ডিগ্রি দিতেই হবে, আদারওয়াইজ দ্য রিয়াকশন উইল নট বি রিভার্সেবল। কারণ তুমি যদি হাইড্রোবোরেশন দেখো তাহলে বেসিক্যালি দুটো মলিকিউল জুড়ে একটা মলিকিউল তৈরি হচ্ছে, আর যদি ডিহাইড্রোবোরেশন দেখো তাহলে একটা অর্গানোবোরন থেকে একটা হাইড্রোবোনেটিং এজেন্ট আর একটা অ্যালকিন তৈরি হচ্ছে। তার মানে এন্ট্রপিক্যালি এইদিকে রিয়াকশনটা এন্ট্রপিক্যালি ফেভারেবল। তো এন্ট্রপিকে যদি তোমার গুরুত্ব দিতে হয় তাহলে টেম্পারেচার তুলতে হয়, ফলে 160 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তোমাকে দিতেই হবে, এবং দ্যাট উইল ইন্ডিউস দি রিভার্সিবিলিটি অফ দ্য hydroboration process, which will eventually result in the migration of the boron from the internal position to the to the position where it is most comfortable, that is the terminus chain, and then you will have the uh, the migration where boron has migrated to the least substituted position,
আর তারপর তুমি বাইরে থেকে এটাকে অ্যাড করে দাও। সো বেসিক্যালি ইউ আর সেটিং আপ অ্যান ইকুইলিব্রিয়াম, যেখানে তোমার এই ওয়াই অর্গানোবোরনটার সাথে এই ধরনের একটা হাই মলিকুলার ওয়েটের অ্যালকিনের একটা ইকুইলিব্রিয়াম তৈরি হয়েছে, যেখানে তুমি একটা নতুন অর্গানোবোরন পাচ্ছ, যেখানে বোরনটা ট্র্যাপ হয়ে গেছে এই হাই মলিকুলার অ্যালকিনে, আর এই তো আলাদা হয়ে গেছে। এবার বয়লিং পয়েন্টের 160-এর অনেক কম, তারপরে ডিস্টিল আউট করে দাও, তারপরে ওভারঅল হোল ইকুইলিব্রিয়াম ইজ ড্রিভেন ইন দিস ডিরেকশন। তার মানে এসেনশিয়ালি তুমি 2 পেন্টিন থেকে 1 পেন্টিনকে কনভার্ট করতে সমর্থ হলে, দ্যাটস আ কন্ট্রা থার্মোডাইনামিক আইসোমেরাইজেশন। অ্যান্ড এর কিছু ফিচার্স আছে, যেমন তুমি যদি এই জায়গাতে কোনো হাইড্রোজেন না রাখো, এবার যদি তুমি বোরনকে অ্যাড করো, তো বোরন এখানে অ্যাড হতে পারে বা এখানে অ্যাড হতে পারে, বোরন এই দিকে যেতে পারবে না, কারণ এই দিকে কোনো ডাবল বন্ড তুমি আর তৈরি করতে পারো না, তার ফলে বোরন যাবে কিন্তু এই। So it isomerizes to when the double bond shifts in the left side. It cannot shift on the right side, because the right side shift করতে গেলে এইখানটায় ডাবল বন্ড প্লেস করতে হবে। তো এখানে তুমি ডাবল বন্ড প্লেস করবে কি করে, এখানে ডিহাইড্রোবোরনেট করবে কি করে, there is no hydrogen to dehydrate, so you cannot do that. এবার আরেকটা এক্সাম্পল, এটা মোর সাবস্টিটিউটেড ট্রাই সাবস্টিটিউটেড, তো এর মধ্যে সোডিয়াম বোরোহাইড্রেট BF3 দিয়েছে, NC2B2H16 অ্যাড করেছে, তো বোরন অ্যাড হয়েছে। বোরন কোথায় অ্যাড হবে, এই দিকটা মোর সাবস্টিটিউটেড লেস সাবস্টিটিউটেড, তো বোরন এই জায়গাতে অ্যাড হয়েছে। বোরন যখন এই জায়গাতে অ্যাড হয়েছে, যখন হিট করেছো, তখন এইখান থেকে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে বোরনে এখানে ফার্স্টে ডাবল বন্ড ফেলেছে, যেই ডাবল বন্ড ফেলেছে তারপরে যখন এই BH3 হোক বা অন্য বোরনের যে কোনো স্পিসিস যাই থাকুক, সে যখন অ্যাড করবে তখন বোরন অবভিয়াসলি রিডিউস ইলেকট্রিকলি এখানে অ্যাড হবে, এবং এখানে আমরা একটা ট্রাইঅ্যালকিল বোরেন পাচ্ছি, যেটাকে আমরা একটা হাই মলিকুলার ওয়েট অ্যালকিন দিয়ে যদি ট্রিট করি, তাহলে এই ধরনের একটা ইকুইলিব্রিয়াম হবে, যেখানে বোরন একে ছেড়ে দিয়ে এর গায়ে বসবে এবং এই অ্যালকিনটা ফ্রি হয়ে যাবে, এবং এটাকে আমরা ব্রেক করে দেবো। এখন ব্যাপারটা হচ্ছে, এই ইকুইলিব্রিয়ামে কিন্তু স্পেসিফিক্যালি কেউ ফেভার্ড নয়, এই ইকুইলিব্রিয়াম এটা কেউই ফেভার্ড নয়, কারণ এখানেও বোরন 1 ডিগ্রি কার্বনে আছে, এখানেও বোরন 1 ডিগ্রি কার্বনে আছে। তুমি ইকুইলিব্রিয়ামটাকে লে শাতিলিয়ারের প্রিন্সিপাল কাজে লাগিয়ে বের করে নিয়ে আসছো, জাস্ট এটাকে ডিস্টিল আউট করে বের করে দিচ্ছ, তার ফলে ইকুইলিব্রিয়ামটা এইদিকে ড্রিভেন হচ্ছে। আর এই ইকুইলিব্রিয়ামে, এই যে ইকুইলিব্রিয়াম, এইটা ভার্সেস এইটা এবং এইটার যে ইকুইলিব্রিয়াম, সেটাতে কিন্তু এটা ফেভার্ড, তার কারণ এখানে বোরন 2 ডিগ্রি কার্বনে আছে, এখানে বোরন 1 ডিগ্রি কার্বনে আছে, স্টেটিক্যালি মোর ফেভারেবল পজিশনে আছে। সো দ্যাট ইজ ওয়াই this equilibrium is overall favoring the less hindered organoboron. In the next class, we will discuss the oxidation mechanism, how these things takes place, and how do we get the alcohol, and why is the configuration retained. So thank you for your patience, and I will be seeing you in the next one.